থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। তার নেতৃত্বাধীন ভুমজাইথাই পার্টির এই বিজয় দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোটাররা নতুন সংবিধান প্রণয়নের পক্ষেও রায় দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 2025 সালের ডিসেম্বরের মাঝামাঝি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনার মধ্যেই আনুতিন আকস্মিক নির্বাচনের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, জাতীয়তাবাদী আবেগ চরমে থাকার সময় নির্বাচন ডেকে রাজনৈতিক সুবিধা নেওয়াই ছিল তার কৌশল। পরে সেটি কার্যকর প্রমাণিত হয়। কম্বোডিয়া সংকটকে কেন্দ্র করে পেউথাই পার্টির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হলে আনুতিন দায়িত্ব নেন। এরপর 100 দিনেরও কম সময়ের মধ্যে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেন। প্রায় 95% ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে দেখা যায় 500 আসনের সংসদে ভুমজাইথাই পার্টি পেয়েছে প্রায় 192টি আসন। প্রগতিশীল পিপলস পার্টি পেয়েছে 117টি আসন এবং একসময় প্রভাবশালী পেউথাই পার্টি পেয়েছে 74টি আসন। বাকি কয়েকটি দল মিলিয়ে পেয়েছে 117টি আসন। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভুমজাইথাই এখন সরকার গঠনে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচনে জয়ের পর আনুতিন বলেন, এই জয় কেবল আমার দলের নয়, এই জয় সবার। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের সেবা করতে চাই। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর দেশ কার্যকরভাবে শাসন করার ক্ষমতা সম্পন্ন সরকার পেতে যাচ্ছে। নতুন জোটে টেকনোক্রেট, রক্ষণশীল অভিজাত ও ঐতিহ্যবাহী রাজনীতিকরা একত্র হয়েছেন। আনুতিন পার্টির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল ভর্তুকি কর্মসূচি চালু করা এবং কম্বোডিয়ার সঙ্গে সমুদ্র সীমা সংক্রান্ত চুক্তি বাতিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুমজাইথাই পার্টির জয় পেতে জাতীয়তাবাদ এবং গ্রামাঞ্চলের ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে পিপলস পার্টির নেতা নান্তাফং রুয়াং পানিয়াউথ ভোট গণনার সময়ই স্বীকার করেন তার দল জয়ের পথে নেই। তিনি বলেন, আমার দল ভুমজাইথাই নেতৃত্বাধীন সরকারে যোগ দেবে না এবং আলাদা কোনো প্রতিদ্বন্দ্বী জোটও গঠন করবে না। ভুমজাইথাই সরকার গঠন করলে আমরা বিরোধী দল হিসেবেই থাকব। নির্বাচনের আগে জনমত জরিপে পিপলস পার্টি এগিয়ে ছিল, তবে প্রচারণা শেষ সপ্তাহে পরিচালিত এবং 8 ফেব্রুয়ারি প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জরিপে পূর্বাভাস দেওয়া হয় ভুমজাইথাই 140 থেকে 150টি আসন পেতে পারে, আর পিপলস পার্টি পেতে পারে 125 থেকে 135টি আসন। শেষ পর্যন্ত ফলাফল সেই পূর্বাভাসের চেয়েও বেশি ব্যবধানে যায় ভুমজাইথাইয়ের পক্ষে। কারো কারো মতে, আনুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করাই পিপলস পার্টির বড় কৌশলগত ভুল ছিল। এতে দলটির আদর্শিক অবস্থান দুর্বল হয়েছে এবং বিরোধী দল ভুমজাইথাই সহজেই ক্ষমতায় এসেছে। তবে ফলাফলকে নিজের দলের কৌশলগত ভুল হিসেবে দেখছেন না নান্তাফং। রয়টার্সকে তিনি বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। এখন আমাদের তৃণমূলে আরও মনোযোগ দিতে হবে। আমরা অনেক কিছু করেছি, কিন্তু তারা যা করেছে তা ভাঙতে পারিনি। নির্বাচনের দিনে থাইল্যান্ডের নতুন সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। ভোটে নাগরিকদের প্রশ্ন করা হয়, 2017 সালের সামরিক বাহিনীর প্রণীত সংবিধানের পরিবর্তে নতুন সংবিধান চায় কিনা। সমালোচকদের মতে, 2017 সালের সংবিধান ছিল অনির্বাচিত ও অগণতান্ত্রিক, বিশেষ করে পরোক্ষভাবে নির্বাচিত শক্তিশালী সিনেটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে দেখা গেছে প্রায় 66% ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন, তবে চূড়ান্তভাবে নতুন সংবিধান কার্যকর করতে আরও 2টি গণভোটের প্রয়োজন হবে। 1932 সালে পূর্ণ রাজতন্ত্রের অবসানের পর থেকে থাইল্যান্ডে এখন পর্যন্ত 20টি সংবিধান প্রণীত হয়েছে, যার বেশিরভাগই সামরিক অভ্যুত্থানের পর। ফলে সংবিধান পরিবর্তন সেখানে নতুন কিছু নয়। এখন প্রশ্ন উঠেছে, থাইল্যান্ডের মতো বাংলাদেশের গণভোটও কি নতুন সংবিধানের পক্ষে হতে পারে? তবে বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতে। তাই নতুন সংবিধান করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং সাংবিধানিক প্রক্রিয়া মানা
জরুরি। এই প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সঙ্গে একটি গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে 4টি বিষয়ের উপর জনগণের মতামত চাওয়া হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ চালু, জুলাই জাতীয় সনদে একমত হওয়া 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং সনদে উল্লেখ থাকা অন্যান্য সংস্কার কার্যকর করা। গণভোটে মানুষ একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবেন। যদি হ্যাঁ ভোট সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদ 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ করবে। এরপর 30 কার্যদিবসের মধ্যে ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে। তাই বলা যায়, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও নতুন সংবিধান সম্ভব কিনা তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের ফলাফল এবং ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের অবস্থানের ওপর।